আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আপনারা জানেন আমাদেরকে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই এবং তার রেকর্ড সংরক্ষণ করার জন্য বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি কার্যক্রম শুরু হতে যাচ্ছে অতি শীঘ্রই। আপনারা জানেন তার জন্য একটি নির্দিষ্ট ডেটও ফিক্সড করে দেওয়া হয়েছে। এই ডেটের মধ্যে আমরা এই কাজগুলো করব এবং শিক্ষার্থীর কোন অবস্থানে আছে শিক্ষার্থী সেই অবস্থা যেমন আমরা যাচাই করতে পারবো, রেকর্ড সংরক্ষণ করব এবং পাশাপাশি তাদেরকে আমরা যেখানে যার যেটুকু সহায়তা দরকার সেটুকু সহায়তা দিয়ে তাদেরকে আমরা উন্নীত করতে পারবো, এমন একটি উদ্দেশ্য নিয়ে আমাদের শিক্ষার্থীর শিক্ষণ যাচাই ও রেকর্ড সংরক্ষণ এই কাজটি করতে বলা হয়েছে। তো এই কাজটি কিভাবে আমরা সুন্দর ও সুচারুরূপে করতে পারি তার জন্য আমাদের সাব ক্লাস্টার প্রশিক্ষণও আয়োজন করা হয়েছে। সাব ক্লাস্টার প্রশিক্ষণ হয়তো কোথাও শেষ হয়ে গিয়েছে কিংবা কোথাও চলমান রয়েছে। এরপরেও কিছু বিষয়ে যদি অস্পষ্টতা থেকে থাকে, আশা করছি আজকের ভিডিওতে সেই অস্পষ্টতা একেবারে দূর হয়ে যাবে এবং আপনারা কার্যক্রম সম্পূর্ণভাবে বুঝে নিয়ে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন। তো মূলত আমরা এখানে যে কাজটি করব, কিছু টুলস ব্যবহার করব, যে টুলসগুলো ব্যবহার করে আমরা শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই করতে পারবো সে কোন স্টেজে রয়েছে, কোন পর্যায়ে রয়েছে এবং কোথায় কোথায় তার দুর্বলতা রয়েছে। তাহলে আমরা সেই দুর্বলতাগুলো চিহ্নিত করে সেখানে আমরা তাদেরকে রেমেডি দিতে পারবো। তারা অন্য শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে পড়বে না, তারা অন্য শিক্ষার্থীদের সাথে অন্তত যেতে পারবে। তো এখানে শিক্ষার্থীদেরকে আমরা কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত করব। যেমন তারা যদি অতি উত্তম থেকে থাকে সেক্ষেত্রে আমরা অতি উত্তমের জন্য গ্রেডিং করব। তারপরে যদি থেকে থাকে উত্তম, থাকতে পারে চলতিমান কিংবা চলতিমানের নিচে থাকতে পারে, যে যে পর্যায়ে রয়েছে আমরা সেই শিক্ষার্থীর সেই অবস্থানটি চিহ্নিত করব শুরুতে। এটি মূলত আমাদের এই শিক্ষণের উদ্দেশ্য এবং এই ভিডিওর উদ্দেশ্য, তাই আপনাদেরকে সঠিক নির্দেশনা প্রদান করা। এখানে একটি নির্দেশনা রয়েছে, সাধারণ নির্দেশনা, এটি পড়ে নিয়ে আপনারা এই কাজটি সহজে করতে পারেন। এখানে বাংলা বিষয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বাংলা বিষয় রয়েছে সেই বাংলা বিষয়ে আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষণমান যাচাই করব। এখানে কিছু কোডিং আমাদেরকে শিখতে হবে। সেই কোডিংগুলো হচ্ছে শিক্ষার্থীদেরকে আমরা 0, 1, 2, 3, 4 এবং 9 এই কোডগুলো আমরা শিক্ষার্থীদের জন্য ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটি আমি এখানে নির্দেশনা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। যদি আমরা শিক্ষার্থীদের প্রশ্ন করার পরে সেটা হোক লিখিত কিংবা মৌখিক, যদি শিক্ষার্থী উত্তর না লিখতে পারে বা বলতে না পারে সেক্ষেত্রে আমরা তাকে 9 প্রদান করব। সেটি কোড নাম্বার হবে 9। অর্থাৎ শিক্ষার্থী একেবারে যদি কিছু পারছে না, লিখতে পারছে না কিংবা বলতে পারছে না সেক্ষেত্রে আমরা কোড নাম্বার দেব 9। এরপরে যদি সেই শিক্ষার্থী ভুল উত্তর দিয়ে থাকে কিংবা ভুল লিখে থাকে সেক্ষেত্রে তাকে আমরা কোড দেব 0। এবং শিক্ষার্থীর পড়ার অবস্থান বা লেখার অবস্থান যদি চলতিমান আপনার চলতিমানের নিচে মনে হয় সেক্ষেত্রে 1 নাম্বার প্রদান করব এবং চলতিমান যদি মনে হয়ে থাকে যে না চলছে, তার শিক্ষণমান যেটুকু আছে চলছে, সেক্ষেত্রে আমরা 2 প্রদান করব এবং যদি সেটি উত্তম হয়ে থাকে সেক্ষেত্রে 3 প্রদান করব এবং অতি উত্তম যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা তাকে কোড নাম্বার 4 প্রদান করব। মনে রাখতে হবে এটি কোনো শিক্ষার্থীর যাচাইয়ের ক্ষেত্রে যেন উল্টাপাল্টা না হয়ে যায় সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এটি তাদেরকে আমরা যাচাই করছি। তো আমরা আর একটু দেখে নেই সেই কোডিংটা কিভাবে আমরা করেছি। নির্দেশনা মোতাবেক আমাদের কোডিংটা হচ্ছে, যদি শিক্ষার্থী না পারে কিংবা উত্তর যদি না লেখে সেক্ষেত্রে আমরা কোড নাম্বার প্রদান করব 9। ভুল উত্তর দিলে বা ভুল লিখলে সেক্ষেত্রে কোড নম্বর দেব 0। যদি শিক্ষার্থীর অবস্থান চলতিমানের নিচে থেকে থাকে সেক্ষেত্রে আমরা 1 নাম্বার প্রদান করব এবং চলতিমান যদি চলনসই থেকে থাকে সেক্ষেত্রে আমরা 2 প্রদান করব, উত্তম হলে 3 প্রদান করব এবং অতি উত্তম হলে 4 প্রদান করব। এটি হচ্ছে আমাদের কোড নম্বর। এবারে আমরা দেখে নেই পরবর্তী অংশ। এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই 2025, শ্রেণী প্রথম এবং বিষয় বাংলা। আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিক্ষণ মান বা শিক্ষণ অবস্থান যাচাই করার জন্য এই টুলসটি ব্যবহার করব। এই টুলসটি ব্যবহার করতে গিয়ে আমাদেরকে যে কাজটি করতে হবে, শুরুতে আমরা এই কাজটি আমরা যেভাবে করব সেটি হচ্ছে, আমরা শ্রেণীকক্ষের ভিতরে কিংবা শ্রেণীকক্ষের বাইরে যেন অন্য কোনো শিক্ষার্থী বুঝতে না পারে, শুনতে না পারে
এমন একটি অবস্থায় আমরা এই কাজটি করব। সেটি যদি শ্রেণীকক্ষে সম্ভব না হয়, সেক্ষেত্রে একজন শিক্ষার্থীকে আমরা শ্রেণীর কার্যক্রমের বিরতিতেও এই কাজটি আমরা করতে পারি। একজন শিক্ষার্থীকে আমরা লাইব্রেরিতে নিতে পারি কিংবা অন্য একটি শ্রেণীতে নিতে পারি, নিয়ে খুব অল্প সময়ের মধ্যে কাজটি সমাধান হয়ে যাবে বা এই কার্যক্রমটি চালানো যাবে। নিয়ে তাকে আমরা এই টুলসটি সরবরাহ করে তাকে আমরা যাচাই করতে পারি। মূল কাজ হচ্ছে তাকে আমার যাচাই করা। সেটি আমি যেভাবে যাচাই করতে পারি, যেখানে যাচাই করতে পারি, সেটি আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে। টুলসগুলো উপজেলা শিক্ষা অফিস থেকে সরবরাহের কথা রয়েছে। উপজেলা শিক্ষা অফিস প্রতিটি বিদ্যালয়ে সরবরাহ করবে এবং তার জন্য সরকার কর্তৃক বেঁধে দেওয়া নির্ধারিত যে অ্যামাউন্ট রয়েছে সেটি নিবে। সেটি স্লিপ ফান্ড থেকে আপনারা ব্যয় নির্বাহ করতে পারবেন। যদি আপনারা চান এখান থেকে শিক্ষা অফিস থেকে না নিয়ে আপনারা নিজেরা প্রিন্ট করে নেবেন বা নিজেরা টুলস তৈরি করে নেবেন, সেটিও করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি যে টুলসটি দেখাচ্ছি এটি অধিদপ্তর কর্তৃক প্রদত্ত যে টুলস রয়েছে, সেই টুলস সেই আঙ্গিকে এটি তৈরি করা হয়েছে। তো সেই টুলসের আমরা দেখে নিচ্ছি। টুলসগুলো এখানে রয়েছে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, রোল নম্বর, ছেলে বা মেয়ে টিক দিব এবং শাখা। এটি হচ্ছে শিক্ষার্থীর টুলস। এটি দিয়ে শিক্ষার্থীকে যাচাই করার পরে এই শিক্ষার্থীকে যে নম্বর দিলাম বা স্কোর দিলাম বা কোড দিলাম, সেটি আমাদেরকে আবার সংরক্ষণ করতে হবে। কোথায় সংরক্ষণ করতে হবে আমি সেই সংরক্ষণ শীটটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, শ্রেণী প্রথম বিষয় বাংলা, এক্ষেত্রে বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম এবং যাচাইয়ের তারিখ। এখানে আমরা যাচাইয়ের তারিখ উল্লেখ করে দেব। এখানে যা রয়েছে ক্রমিক নম্বর রয়েছে। যদি আপনার শিক্ষার্থী এখানে এই যে ছকটি রয়েছে, এই ছকে 15 জনের জন্য আপনারা নিতে পারবেন, অর্থাৎ 15 জন শিক্ষার্থী এই একটি শীটে রেকর্ড নিতে পারবেন। যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটি ফটোকপি করে নিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপরে শিক্ষার্থীর নাম, এখানে একে একে সকল শিক্ষার্থীর নাম ক্রমিক নং অনুসারে এখানে লিখে নেবেন। এরপরে শিক্ষার্থীর প্রথম শ্রেণীর শিক্ষার্থীর এখানে দুটি দক্ষতা যাচাই করা হচ্ছে। প্রথমত বাংলা পঠন দক্ষতা এবং বাংলা লিখন দক্ষতা, এই দুটি বিষয়ের উপর। এখন কিভাবে তাকে যাচাই করা হচ্ছে সেটি আমরা টুলসে একটু দেখে নিই। এই আমাদের টুলস। এখানে প্রশ্ন নং 1, এখানে বলা হয়েছে প্রশ্নগুলো সঠিক উচ্চারণে পড়ো। শিক্ষার্থীকে এই এলোমেলো স্বরবর্ণগুলো পড়তে দেব। শিক্ষার্থী যদি একেবারে পড়তে না পারে সেক্ষেত্রে তাকে আমি কোড নম্বর, অর্থাৎ এখানে যে আমার মূল্যায়নের যে ছকটি রয়েছে আপনাদেরকে দেখালাম, এখানে আমরা তাকে কোডিং দেব। যেমন সে যদি পড়তে না পারে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে তার বর্ণজ্ঞানে সমস্যা রয়েছে বা বর্ণজ্ঞান সঠিকভাবে হয়নি বা এখানে তার ঘাটতি রয়েছে। তখন সেক্ষেত্রে এখানে বর্ণজ্ঞান, এখানে আমি তাকে 9 নম্বর দেব, যেহেতু সে পারছে না। আর যদি সে কিছু বর্ণ পারছে কিছু বর্ণ পারছে না এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি তাকে চলতি মান যদি ধরে নিই যে চলতি মানের নিচে রয়েছে, সে চলতি মানের নিচে থাকলে তাকে আমি নম্বর দেব 1। এবং যদি চলতি মান থাকে অর্থাৎ মোটামুটি পারছে সেক্ষেত্রে আমি তাকে 2 দেব। সে যদি চলতি মানের উপরে অর্থাৎ যদি আরো একটু ভালো পারছে এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি কোডিং দেব 3 এখানে। আর যদি সে খুব সুন্দরভাবে পড়তে পারে সেক্ষেত্রে আমি এখানে তাকে 4 নম্বর দেব। অর্থাৎ এই 5টি কোড আমি এখানে ব্যবহার করব, 9, 0, 1, 2, 3 এবং 4। আবার আমরা টুলসে ফিরে যাই। বর্ণজ্ঞান এখানে আমরা যাচাই করে নিলাম তার। এরপরে রয়েছে বর্ণগুলো সঠিক উচ্চারণে পড়ো, অর্থাৎ এখানে আমরা স্বরবর্ণগুলো তাকে যাচাই করেছি এবং এখানে ব্যঞ্জন বর্ণগুলো যাচাই করব। এটি শুধুমাত্র প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তারপরে রয়েছে বর্ণের সাথে মিল করে শব্দগুলো পড়ো। এখানে রয়েছে ড দিয়ে যে শব্দগুলো হচ্ছে এগুলো সে যদি মিলিয়ে পড়তে পারে সেক্ষেত্রে তাকে আমি ওভাবে কোডিং করব। 4 নম্বরে রয়েছে শব্দগুলো সঠিক উচ্চারণে পড়ো। এগুলো সে উচ্চারণ করে পড়বে, সঠিক উচ্চারণে পড়তে পারছে কিনা সেটি আমি লক্ষ্য করব এবং এই অনুসারে আমি তাকে কোডিং করব। 5 নম্বরে রয়েছে ছবির সাথে মিল করে শূন্যস্থানে কোন বর্ণটি বসবে সেটিতে গোল চিহ্ন দাও। এখানে যে ছবিটি রয়েছে আমের ছবি রয়েছে, এখানে শূন্য স্থান রাখা হয়েছে এবং পরবর্তীতে ম দেয়া হয়েছে।
এখানে কোন বর্ণটি বসবে এখান থেকে এখানে যে বর্ণগুলো রয়েছে এর মধ্যে থেকে যেটি এখানে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে সেটি শিক্ষার্থী গোল চিহ্ন করবে। এরপরে এখানে রয়েছে ইট, একটি ইটের ছবি, শূন্যস্থানে ড্যাশ শূন্যস্থান রয়েছে এবং ট রয়েছে, এখান থেকে কোন বর্ণটি এখানে বসবে সেটি শিক্ষার্থী গোল চিহ্ন করবে। একইভাবে বিড়াল, ইলিশ, একতারা, এখানে একতারা রয়েছে, সঠিক যে বর্ণটি শূন্যস্থানে বসবে সেটি গোল চিহ্নিত করবে। এখানে রয়েছে ঈগল, সঠিক যে বর্ণটি রয়েছে সেটি শিক্ষার্থী গোল চিহ্নিত করবে এখান থেকে। তো যাই হোক, এরপরে 6 নম্বর রয়েছে শিক্ষক অনুচ্ছেদটি পড়ে শিক্ষার্থীকে 6.1 থেকে 6.4 নং প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে। এখানে শিক্ষকই কাজটি করবে, শিক্ষার্থী এখন অনুচ্ছেদ পড়বে না। এক্ষেত্রে শিক্ষক পূর্ণ অনুচ্ছেদটি পড়ার পরে শিক্ষার্থীকে কিছু প্রশ্ন করবে, যেমন অহনা কখন ঘুম থেকে ওঠে, অহনা কেমন মেয়ে, সূর্যমামা উঠলে কে ডাকে, অহনা কখন হাত ও মুখ ধোয়। এই 4টি প্রশ্ন শিক্ষার্থীকে করা হবে। তো এই সবগুলো প্রশ্ন করার পরে আমরা মূল্যায়নের যে ছকটি দেখেছি সেই ছকে চলে যাব। শিক্ষার্থীর নাম আমরা লিখেছি, এরপরে এখানে তার বর্ণজ্ঞান দেখব। আমরা এর আগে আলোচনা করেছিলাম বর্ণজ্ঞান কিভাবে যাচাই করব। তো তার যদি বর্ণজ্ঞান ভালো থেকে থাকে সেই অনুসারে তাকে আমি যে 5টি কোড আপনাদেরকে বলেছি 9, 0, 1, 2, 3 এবং 4, এই 5টি কোড নম্বর থেকে যে কোড নম্বরটি এখানে তার জন্য মিলছে সেই কোড নম্বরটি লিখব। ধ্বনি সচেতনতা, তার উচ্চারণটা আমরা লক্ষ্য করব, উচ্চারণটা যদি সঠিক থাকে সেই অনুসারে কোডিং করব। শব্দ ভান্ডার আমরা এখানে ব্যবহার করব। কোড নাম্বারগুলো সাবলীলতা, সে সাবলীলভাবে পারছে কিনা, বোধগম্যতা, তিনি বুঝতে পারছে কিনা সেই শিক্ষার্থী সে বোধগম্যতা অনুসারে এখানে লিখব। অনুসিদ্ধান্ত, শিক্ষার্থীর অনুসিদ্ধান্ত নিতে পারছে কিনা, বুঝতে পারছে কিনা সেটিকে আমরা এখানে যাচাই করব। যদি শিক্ষার্থী এখানে তার জন্য কোনো কোড নম্বর যদি মিলে থাকে সেক্ষেত্রে আমরা এখানে কোডিং করব। যদি শিক্ষার্থী সেই অনুসিদ্ধান্ত না হয়ে থাকে এই ক্যাটাগরিটি, সেক্ষেত্রে আমরা এখানে 0 প্রদান করব। এরপরে রয়েছে লিখন দক্ষতা, শিক্ষার্থীর সঠিক প্রবাহ। শিক্ষার্থীকে এখানে কিন্তু আমরা যদি আরেকটু লক্ষ্য করি টুলস গুলো, শিক্ষার্থীর লিখন দক্ষতা এখানে যাচাই করা হয়েছে কিনা আমরা একটু দেখি। এখানে কিন্তু শিক্ষার্থীর কোনো লিখন দক্ষতা যাচাই করা হয়নি। যেমন এখানে বর্ণগুলো পড়তে বলা হয়েছে, এখানে বর্ণগুলো পড়তে বলা হয়েছে, এখানেও পড়তে বলা হয়েছে, এখানেও পড়তে বলা হয়েছে, এখানে গোল চিহ্নিত করতে বলা হয়েছে, এখানে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু শিক্ষার্থীকে কোনো লেখার কোনো কিছু করতে বলা হয়নি। তার মানে এখানে শিক্ষার্থীর লিখন দক্ষতা এখানে যাচাই করা হচ্ছে না। যদি লিখন দক্ষতা যাচাই করা হতো সেক্ষেত্রে আমরা এখানে এই ঘরগুলো পূরণ করতাম। আমরা এই অনুসারে যদি মূল্যায়ন টুলস যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে, এটি ছকে এই কারণে দেওয়া হয়েছে যে এটি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একই ছকে মূল্যায়ন করা হচ্ছে বাংলা বিষয়ে, এই জন্য এই অপশনগুলো দেওয়া হয়েছে। যদি আমরা পরবর্তীতে মূল্যায়ন করার প্রয়োজন মনে করি শিক্ষার্থীদেরকে, যে কোন অবস্থা শিখন যাচাই করার যদি প্রয়োজনীয়তা পড়ে, সেক্ষেত্রে আমরা যদি মনে করি প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমরা লিখন দক্ষতা যাচাই করব, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তবে এখন যে টুলস সরবরাহ করা হয়েছে সেই টুলস অনুসারে আমাদেরকে কিন্তু এখানে লিখন দক্ষতা দেখানোর কোনো সুযোগ নেই বা দেখানো হচ্ছে না। এরপরে আমরা চলে যাই আমাদের টুলসে দ্বিতীয় শ্রেণীতে আমরা লক্ষ্য করি শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই 2025 শ্রেণী দ্বিতীয়, বিষয় বাংলা। দ্বিতীয় শ্রেণী আমরা যদি লক্ষ্য করি, এক্ষেত্রেও বলা হয়েছে বর্ণগুলো সঠিক উচ্চারণে পড়ো। এখানে এলোমেলো যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে এগুলো আমরা যাচাই করব শিক্ষার্থী পড়তে পারছে কিনা। 2 নম্বরে রয়েছে আগের মতোই, প্রথম শ্রেণীর মতোই, এটি খালি ঘরে সঠিক বর্ণটিতে গোল চিহ্ন দাও। অর্থাৎ এখানে আপেল রয়েছে, সে এখানে শূন্যস্থানে যে বর্ণটি হবে সে বর্ণটি সে চিহ্নিত করবে। একইভাবে ছাতা, ঔষধ, টেবিল, পতাকা, নৌকা এগুলো আমরা দেখতে পাচ্ছি ছবিতে, সে অনুসারে গোল চিহ্নিত করবে। 3 নম্বরে রয়েছে শব্দগুলো সঠিক উচ্চারণে পড়ো। এখানে শব্দ রয়েছে, শব্দগুলো শিক্ষার্থী সঠিক উচ্চারণে পড়বে। এবং আমরা কিন্তু পাশাপাশি যখন শিক্ষার্থী কাজগুলো করবে সেই সাথে সাথে কিন্তু আমরা এখানে যে রেকর্ড সংরক্ষণ, সেই রেকর্ড সংরক্ষণ কিন্তু আমরা করব। আমরা দ্বিতীয় শ্রেণীতে চলে যাই।
দ্বিতীয় শ্রেণীর যে বাংলা বিষয় রয়েছে, আমরা কিন্তু এখানে শিক্ষার্থীর নাম লিখব এবং এগুলো কিন্তু আমরা যখন যেটি যাচাই করা হচ্ছে সেই অনুসারে কিন্তু আমরা এখানে কোডিং দেব। একই কোডিং আমি এখানে নিচে লিখে দিয়েছি আপনাদের জন্য, যে উত্তর না লিখলে কোড 9 প্রদান করতে হবে, উত্তর ভুল লিখলে কোড 0 প্রদান করতে হবে, চলতি মানের নিচে হলে কোড 1, চলতি মান হলে 2, উত্তম হলে 3 এবং অতি উত্তম হলে কোড 4। এভাবে আমরা শিক্ষার্থীর কোডিং এখানে ব্যবহার করব। এরপর আমরা 4 নম্বরে চলে যাই। প্রশ্ন নম্বর 4, এখানে রয়েছে শব্দে ব্যবহৃত যুক্তবর্ণ সমূহ ভেঙে দেয়া আছে, সঠিকটি গোল চিহ্ন দাও। শিক্ষার্থী এখানেও কিছু লিখতে হচ্ছে না, শুধু গোল চিহ্ন দিলেই হয়ে যাচ্ছে। যেমন স্কুল, এখানে যুক্তবর্ণ স এবং ক, এখানে কোনটি সঠিক? এখানে রয়েছে ক যোগ স, নাকি ন যোগ দ, স যোগ ত, স যোগ ক। যেটি সঠিক হবে শিক্ষার্থী সেটি গোল চিহ্নিত করবে। প্রশ্ন নম্বর 5 রয়েছে পাশাপাশি শব্দের মিল করে বাক্য তৈরি করো, সঠিকটি গোল চিহ্ন দাও। এখানে প্রত্যেকটি বাক্য সে পূর্ণ করবে। যেমন সে বল, এরপর কি হতে পারে? খেলে, নাকি খেলি, নাকি খেলো। যেটি সঠিক হবে শিক্ষার্থী সেটি গোল চিহ্নিত করবে। এরপর একটি অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদটি শিক্ষক পড়ে শোনাবেন। শোনানোর পরে 6.1 থেকে 6.3 নং পর্যন্ত স্টপ ওয়াচ ঘড়ির ব্যবহার করবেন এবং শব্দের সংখ্যা লিপিবদ্ধ করবেন। ওইটি শিক্ষার্থীর কাজ। শিক্ষার্থীর কাজ যেহেতু এখানে কয়েকটি কাজ রয়েছে, যখন শিক্ষার্থী এই অংশটুকু পড়বে তখন শিক্ষককে কিছু কাজ করতে হবে। যেমন শিক্ষার্থী 1 মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে, এটি সে লিপিবদ্ধ করবে স্টপ ওয়াচ ব্যবহার করে। আপনারা মোবাইলে অথবা ঘড়িতে স্টপ ওয়াচ ব্যবহার করে এই কাজটি সম্পাদন করবেন। 1 মিনিটে সে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে। যেটি ভুল হবে সেটি আমরা কাউন্ট করব না, এভাবে সঠিক শব্দগুলো এখানে কতগুলো পেরেছে সে সংখ্যাটা আমরা লিখব। 6.2 রয়েছে অনুচ্ছেদটির মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে। অর্থাৎ এখানে আমরা দেখিয়েছি 1 মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে এবং অনুচ্ছেদটির মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে, এ দুটি আমরা কাউন্ট করব। দুটি কাউন্ট দুই ধরনের, আমরা একটু পার্থক্যটা বুঝি। প্রথমে বলা হয়েছে 6.1-এ যে শিক্ষার্থী 1 মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে। এরপর 6.2-এ বলা হয়েছে অনুচ্ছেদটির মধ্যে, অর্থাৎ পুরো অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, তার মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে। এখানে 1 মিনিটের মধ্যে সঠিক শব্দ লিপিবদ্ধ করব এবং এখানে কিন্তু মিনিট কাউন্ট নেই, এখানে পুরো অনুচ্ছেদটির মধ্যে সে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে সেই সংখ্যাটি লিখব। 6.3-এ বলা হয়েছে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো শিক্ষক লিপিবদ্ধ করবেন। এক্ষেত্রে শিক্ষক আলাদা একটি শীট ব্যবহার করবেন, ব্যবহার করে সেখানে যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেই শব্দগুলো লিপিবদ্ধ করবেন, যাতে পরবর্তীতে ফিডব্যাক দিতে পারেন। এরপরে এই অনুচ্ছেদটির মধ্য থেকে কিছু প্রশ্ন রয়েছে, অনুচ্ছেদটি পড়ে 6.4 থেকে 6.7 নং প্রশ্নের উত্তর বলবে এবং লিখতে দিবেন। প্রথম শ্রেণীতে আমরা দেখেছি কিন্তু লেখার কোনো অংশ ছিল না, এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় শ্রেণীতে লেখার অংশ চলে এসেছে। এখানে 6.4-এ বলা হয়েছে মেঘ পরি কোথায় ঘুমায়, এটি কিন্তু শিক্ষার্থী লিখবে। এবং 6.5-এ বলা হয়েছে ঘুম ভাঙলে মেঘ পরি কি করে। 6.6-এ কখন ব্যাঙের আনন্দ হয়। 6.7-এ বৃষ্টি হলে ব্যাঙ কি করে। এরকম এই প্রশ্নগুলোর উত্তর শিক্ষার্থী লিপিবদ্ধ করবে। এক্ষেত্রে শিক্ষার্থীকে আমরা কিন্তু আলাদা কাগজ সরবরাহ করব, সেই কাগজ কিন্তু আমাদেরকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে। এরপর আমরা চলে যাব আমাদের যে শীট রয়েছে, আমরা শীটে চলে গেলাম, রেকর্ড সংরক্ষণ শীটে দ্বিতীয় শ্রেণী। এখানে আমরা একে একে সকল শিক্ষার্থী রেকর্ডই রাখবো, একবারে সকল শিক্ষার্থী নেব না, হয়তো আজকে দুজনকে নিলাম কিংবা আজকে একজনকে নিলাম বা আজকে 3 জনকে নিলাম, এভাবে যেন একজন শিক্ষার্থী অন্যজনের দ্বারা প্রভাবিত না হতে পারে এবং কোনো শিক্ষার্থী যেন এই প্রশ্নগুলো আগে থেকে না পেয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা এই শিক্ষার্থীর এখানে আমরা পঠন দক্ষতা এবং লিখন দক্ষতা
দুটি যাচাই করতে পারবো, যেহেতু দ্বিতীয় শ্রেণীতে দুটি বিষয় রয়েছে। প্রথমত আমরা বর্ণজ্ঞান আছে কিনা সেটি আমরা কোডিং অনুসারে বসাবো। আপনারা কোডিং এর কোডগুলো ইতিমধ্যে জেনে গিয়েছেন। আর যদি ভুলে গিয়েও থাকে সেক্ষেত্রে আমি শীটের নিচে লিখে দিয়েছি। উত্তর না লিখলে এখানে আমি বুঝিয়েছি, উত্তর যদি না লিখে যেটি লিখিত এবং যদি সেটি লিখিত না হয়ে থাকে, মৌখিক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি উত্তর না বলে সেক্ষেত্রে 9 প্রদান করতে হবে। ভুল উত্তর লিখলে 0 প্রদান করতে হবে বা ভুল বললে 0 প্রদান করতে হবে। চলতি মানের নিচে হলে 1, চলতি মান হলে 2, উত্তম হলে 3 এবং অতি উত্তম হলে কোড 4 ব্যবহার করব। এরকম ব্যবহার করে আমরা এই অংশটি পূরণ করব। বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত। এবার এখানে কিন্তু আমাদেরকে লিখন দক্ষতা চলে এসেছে। সঠিক প্রবাহ আছে কিনা, অর্থাৎ সপ্ত স যে আমাদের রয়েছে, সপ্ত স সম্পর্কে আমরা জানি। সঠিক প্রবাহ রয়েছে কিনা লেখার, এবং সঠিক আকৃতি কোনটি, লেখার যে অক্ষরটি সেটি সঠিক হচ্ছে কিনা সেটি দেখতে হবে। সমান্তরাল আছে কিনা সেটি আমরা লক্ষ্য করব, অর্থাৎ লেখাগুলো সমান্তরাল হচ্ছে কিনা। মাত্রা ও বানান ঠিক আছে কিনা, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা কিংবা মাত্রাহীন বর্ণগুলো সঠিকভাবে লিখছে কিনা, বিরাম চিহ্ন দিচ্ছে কিনা, এবং ব্যাকরণ জ্ঞান সঠিক আছে কিনা, এই অনুসারে কিন্তু তাদেরকে আমরা কোডিং করব। এটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং দৃঢ়তার সাথে এই কাজগুলো করতে হবে, কেননা এখানে একজন শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই করা হচ্ছে, যার পরবর্তীতে তাকে রেমেডি দিয়ে তাদেরকে সঠিক অবস্থানে নিয়ে আসা হবে। সুতরাং এক্ষেত্রে যেন আমরা ভুল করে না বসি, এদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। তো আমরা চলে যাই পরবর্তী শ্রেণীতে। তৃতীয় শ্রেণী আমরা একটু সংক্ষেপে আলোচনা করে যাই। আমরা প্রথমেই টুলসে চলে যাব। তৃতীয় শ্রেণীর বাংলা, শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই। এক্ষেত্রে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, রোল নম্বর, ছেলে বা মেয়ে টিক দেব এবং শাখা লিখব। তারপরে আমরা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা এই টুলস গুলো ব্যবহার করব, যেহেতু একজন শিক্ষার্থী যখনই কাজটি করবে তখন কিন্তু এটি ব্যবহৃত হবে শিক্ষার্থী কর্তৃক। তার মানে যতজন শিক্ষার্থী রয়েছে আমাদেরকে কিন্তু ঠিক ততগুলো টুলস প্রয়োজন পড়বে। মূল্যায়ন শীট একটি বা দুটি হলে হয়ে যাবে শিক্ষার্থী অনুসারে। রেকর্ড সংরক্ষণ শীট যেটি। আচ্ছা, এখানে প্রথমে বলা হয়েছে নামগুলো পড়ে সঠিকটিতে গোল চিহ্ন দাও। শুরুতে এখানে গোল চিহ্ন দিতে বলা হয়েছে। এখানে কতগুলো প্রাণীর নাম দেয়া আছে। পাখির নামগুলোতে চিহ্ন দাও বলা হয়েছে, এর মধ্যে যেগুলো পাখি রয়েছে সেগুলো চিহ্নিত করো। এরপরে রয়েছে সবজির নামগুলোতে গোল চিহ্ন দাও। 2 নম্বরে রয়েছে ছবির সাথে মিল করে শূন্যস্থানে কোনটি বসবে সেটিতে গোল চিহ্ন দাও। ছবির সাথে এখানে মিল করতে হবে। যেখানে একটি শিশুর ছবি আমরা দেখতে পাচ্ছি, শিশুটি কি করছে, শিশুটি ঘুমাচ্ছে নাকি পড়ছে নাকি দৌড়াচ্ছে নাকি খাচ্ছে, এটি বুঝে গোল চিহ্ন করতে হবে। এরপরে পাশের ছবিতে আমরা একটু দেখতে পাচ্ছি একজন লোক কি করছে সেটি আমরা এখানে ব্যাখ্যা করব, যেমন সাঁতার কাটছে নাকি মাছ ধরছে, না গোসল করছে না ধান কাটছে, এটি আমরা গোল চিহ্ন করব। শিক্ষার্থী গোল চিহ্ন করবে এটি। প্রশ্ন নম্বর 3-এ রয়েছে কোন কোন বর্ণযোগে যুক্ত বর্ণ গঠিত হয়েছে সেটিতে গোল চিহ্ন দাও। যুক্ত বর্ণের জ্ঞান যাচাই করা হচ্ছে এক্ষেত্রে শিক্ষার্থীর। যেমন প্রথমটি আমরা লক্ষ্য করি রাষ্ট্রভাষা, এখানে যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, এটি কোন কোন বর্ণের মাধ্যমে গঠিত হয়েছে এখান থেকে সেটি গোল চিহ্নিত করবে। প্রশ্ন নম্বর 4-এ রয়েছে মিলকরণ, দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের সঠিক সমার্থক শব্দসমূহের মধ্যে মিল করো। সঠিক সমার্থক শব্দ, এখানে সজীবের সমার্থক শব্দ যেটি হচ্ছে সেটিতে মিলকরণ করতে হবে। পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে বাক্যটির শেষে কোন চিহ্ন বসবে। এখানে বিরাম চিহ্ন যাচাই করা হচ্ছে শিক্ষার্থীর জন্য, অর্থাৎ এখানে বাক্যটি রয়েছে তুমি কি আমাকে সাহায্য করবে। শিক্ষার্থীর জ্ঞান যাচাই করা হচ্ছে, বিরাম চিহ্ন বসাতে পারছে কিনা সেটি দেখার জন্য। 6 নম্বরে রয়েছে সতর্ক শব্দটি দিয়ে
কি অর্থ প্রকাশ করে? এখানে অসাবধান নাকি সাবধান নাকি উদাসীন নাকি অমনোযোগী, এটি শিক্ষার্থী বুঝতে পারে কিনা সেটি দেখতে হবে। 7 নম্বরে রয়েছে কোন বাক্যটি সঠিক, এখানে ভুল রয়েছে একটু লিখতে। কোন বাক্যটি সঠিক? ভোরবেলা ডাকে ঘুম ভাঙে পাখির, অথবা খ নম্বরে রয়েছে ডাকে ভোরবেলা পাখির ঘুম ভাঙে, গ নম্বরে রয়েছে ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙে, ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙে, ঘ নম্বরে রয়েছে পাখির ডাকে ঘুম ভাঙে ভোরবেলা। এক্ষেত্রে শিক্ষার্থী সঠিক বাক্য ব্যবহার করবেন, যে কোন বাক্যটি সঠিক রয়েছে। আট নম্বরে রয়েছে তিনটি বর্ণ দেখতে পাচ্ছি আমরা, উপরের ছকের বর্ণ দিয়ে তৈরি সঠিক শব্দ কোনটি? আমরা বর্ণ তিনটি দেখতে পাচ্ছি, আ, ন এবং প। এই তিনটি শব্দ ব্যবহার করে কোন বর্ণটি সঠিক হবে সেটি শিক্ষার্থী বাছাই করবে। 4টি অপশন দেয়া রয়েছে। 9 নম্বরে অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থান যাচাই করবেন। এখানে যে অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে এবং শিক্ষক শুনে তার অবস্থান যাচাই করবেন। আচ্ছা, যাচাই করার জন্য রয়েছে এখানে কয়েকটি কাজ রয়েছে। 9.1 থেকে 9.4 পর্যন্ত যে কাজটি রয়েছে আমরা এর আগের শ্রেণীতেও দেখেছিলাম। এখানে শিক্ষার্থী 1 মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে। 9.2 এ রয়েছে 1 মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছে। প্রথমত রয়েছে 1 মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে তার একটি হিসেব করব, এবং পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে 1 মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছে, অর্থাৎ প্রথমত সঠিক শব্দ কতগুলো পড়েছে সেটি আমরা এখানে উল্লেখ করব, এবং দ্বিতীয়তে রয়েছে মোট কতগুলো শব্দ সে 1 মিনিটে পড়তে পেরেছে। 9.3 রয়েছে অনুচ্ছেদের মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে, অর্থাৎ পুরো অনুচ্ছেদটি পড়ে সে মোট যে সঠিক শব্দ পড়েছে তার সংখ্যা এখানে লিখব। 9.4 রয়েছে অনুচ্ছেদটির মধ্যে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো লিপিবদ্ধ করবেন। শিক্ষক এক্ষেত্রে আলাদা শীট ব্যবহার করে যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি পুরো অনুচ্ছেদের মধ্যে সেটি আলাদা লিপিবদ্ধ করবেন এবং পরবর্তীতে তাকে রেমেডি দিয়ে সঠিক করে দিবেন। এরপরে কিছু প্রশ্ন রয়েছে, অনুচ্ছেদটির 9.4 থেকে 9.7 নম্বর প্রশ্ন করবেন এবং লিখতে দেবেন। এটি মূলত শিক্ষার্থীর লিখন যাচাই করা হচ্ছে। কয়েকটি প্রশ্ন রয়েছে, এখানে 4টি প্রশ্ন রয়েছে, যেমন মা পাখি কোথায় গিয়ে ফসলের দানা আনে। 9.5 রয়েছে কয়টি রঙের পাখির কথা বলা হয়েছে। 9.6 মধু এর স্বাদ কেমন। 9.7 গল্পটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এভাবে এই 4টি প্রশ্ন শিক্ষার্থী লিখবে এবং শিক্ষার্থীর যে কাজগুলো করলো, শিক্ষার্থী যে 9টি প্রশ্নের কাজ করলো, এরপর তাকে আমরা ছকে লিপিবদ্ধ করব তার অবস্থান। তৃতীয় শ্রেণীর বাংলা আমরা দেখলাম, এখানে শিক্ষার্থীর আগের মতোই বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত, সঠিক প্রবাহ, লেখার ক্ষেত্রে সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরাম চিহ্ন, ব্যাকরণ জ্ঞান সবগুলো কিন্তু এখানে চলে আসবে। যেমন আমরা দেখেছিলাম প্রথম শ্রেণীতে লিখন অংশ ছিল না, শুধু মৌখিক ছিল। দ্বিতীয় শ্রেণীতে আমরা দেখেছি লিখন দক্ষতা ওখানে যাচাই করা হয়েছে, এবং তৃতীয় শ্রেণীতে এর সবগুলো কিন্তু ব্যবহার হয়েছে, এবং শিক্ষার্থীর যাচাই করে তাদেরকে আমরা কিন্তু সঠিক যে আমাদের কোডিং রয়েছে সেই কোডিং গুলো ব্যবহার করব। আমরা চলে যাই পরবর্তী শ্রেণীতে। চতুর্থ শ্রেণীতে আমরা দেখি আলাদা কিছু রয়েছে কিনা তৃতীয় শ্রেণী থেকে। অর্থাৎ চতুর্থ শ্রেণীতে শুরুতে একটি অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থান যাচাই করবেন। শুরুতে এখানে শিক্ষার্থীকে একটি অনুচ্ছেদ পড়তে দেওয়া হচ্ছে, এবং এখানে যে কাজটি করা হচ্ছে, এখানে 5টি প্রশ্ন, প্রথমত 5টি কাজ রয়েছে এই অনুচ্ছেদের উপর থেকে। শিক্ষক স্টপওয়াচ ব্যবহার করবেন বা ঘড়ি ব্যবহার করবেন।
1 মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে তার হিসাব এখানে লিখবেন। 1 মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছে তা এখানে লিখবে। অর্থাৎ প্রথমবার এখানে আমরা ধরবো 1 মিনিটের মধ্যেই কতগুলো সঠিক বলতে পেরেছে শব্দ এবং মোট কতগুলো শব্দ বলতে পেরেছে 1 মিনিটে। এরপরে পুরো অনুচ্ছেদের মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে, পুরো অনুচ্ছেদ থেকে আমরা কতগুলো সঠিকভাবে পড়তে পেরেছে, এবং 1-4 বলা হয়েছে পুরো অনুচ্ছেদের মধ্য থেকে প্রশ্নগুলোর মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, এবং 1-5 বলা হয়েছে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো লিপিবদ্ধ করবেন। প্রত্যেকটা অনুচ্ছেদেই এই কাজটি করতে বলা হয়েছে। এটি নিঃসন্দেহে সুন্দর একটি কাজ। শিক্ষক এগুলো আলাদা সংগ্রহ লিখে রাখবেন এবং ওই শিক্ষার্থীকে এগুলো পরবর্তীতে শিখিয়ে দিবেন। এরপরে যে কাজগুলো করতে বলা হয়েছে এই অনুচ্ছেদের মধ্য থেকে বাজ পাখি কোথায় উড়ে বেড়াবে এগুলো মূলত লিখবে শিক্ষার্থী। এখানে শিক্ষার্থীর লিখন দক্ষতা যাচাই করা হবে। এই প্রশ্নগুলো শিক্ষার্থীকে লিখতে দিতে হবে। এরপরে 2 নম্বরে রয়েছে দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের সঠিক সমার্থক শব্দের মিল করো। এখানে শিক্ষার্থীর সমার্থক শব্দের ভান্ডার যাচাই করা হচ্ছে। বাম পাশে শব্দ রয়েছে এবং ডান পাশে শব্দ রয়েছে, দুটি মিলকরণ করবে কোনটির সাথে কোন শব্দটির সমার্থক হচ্ছে। 3 নম্বরে আবার একটি অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদটি পড়তে হবে এবং এখানে বলা হয়েছে 3-1 মেয়েরা ঘরের বাইরে বের হতো না কেন, এই প্রশ্নগুলো করতে হবে শিক্ষার্থীকে। পায়রাবন্দ গ্রামটি কোন জেলায়, বেগম রোকেয়া বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন কেন, বেগম রোকেয়ার মেয়েদের শিক্ষায় কি কি অবদান রেখেছিলেন। এই এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে। 4 নম্বরে রয়েছে আবারও মিলকরণ, তবে এক্ষেত্রে কিন্তু বিপরীত শব্দ। বাম পাশে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর সাথে ডান পাশের শব্দের মিলকরণ করতে হবে, বিপরীত শব্দ। এরপরে 5 নম্বরে চলে যাই আমরা। 5 নম্বরে রয়েছে কোনটি সঠিক বাক্য। এটি আমরা এর আগের শ্রেণীতেও দেখেছিলাম। এখানে যে বাক্যগুলো রয়েছে এলোমেলো, বাক্যের শব্দগুলো এলোমেলো রয়েছে, যাতে বাক্যের সঠিক যে ভাব সেটি প্রকাশ করে না। কোন বাক্যটিতে সঠিক ভাব প্রকাশ করেছে সেটি এখান থেকে বেছে নিতে হবে। 6 নম্বরে রয়েছে আশ্বিন, এই যে শব্দটি রয়েছে এখানে যুক্ত বর্ণ কোন বর্ণ দিয়ে গঠিত সেটি লিখতে হবে। এখানে যুক্ত বর্ণের জ্ঞান যাচাই করা হচ্ছে। 7 নম্বরে ধারা শব্দের সঠিক অর্থ কি। শব্দার্থ মূলত এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, শিক্ষার্থী যে কোনো একটি বাছাই করবে। 8 নম্বরে কোন বাক্যটিতে দাড়ি চিহ্ন বসবে। এখানে 4টি বাক্য রয়েছে, সবগুলোতে দাড়ি চিহ্ন বসানো রয়েছে এবং সঠিকভাবে কোনটিতে আসলে দাড়ি বসবে এর মাধ্যমে শিক্ষার্থীর বিরাম চিহ্নের জ্ঞান যাচাই করা হচ্ছে। 9 নম্বরে আবারও লিখিত যাচাই, তোমার পরিবার সম্পর্কে লিখো। এখানে পরিবার সম্পর্কে কয়েকটি বাক্য শিক্ষার্থীকে লিখতে দিতে হবে এবং এই 9টি প্রশ্ন যাচাই করা শেষে আমরা যে মূল্যায়ন করলাম সেটির রেকর্ড সংরক্ষণ করব। রেকর্ড সংরক্ষণের জন্য আমরা এখানে একটু দেখে নিই। এখানে এই যে পঠন দক্ষতা এবং লিখন দক্ষতা এগুলো আমরা এর আগেও বর্ণনা করেছি, সেই বর্ণনা অনুসারে আমরা কোডিং ব্যবহার করব। যে 5টি কোডিং আমরা শিখেছি সেই 5টি কোডিং এখানে শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যবহার করব। এরপরে চলে যাব 5ম শ্রেণীতে। 5ম শ্রেণীতে এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি শিক্ষার্থীকে দাগ টেনে বাম পাশের সাথে ডান পাশের মিল করতে বলা হয়েছে। এখানে কিছু শব্দ রয়েছে, এখানে বাক্য রয়েছে, এই শব্দগুলো কি বোঝাতে চাচ্ছে এখানে তার সঠিক বাক্য রয়েছে, সেটি মিলকরণ করতে হবে। 2 নম্বরে রয়েছে কোন বাক্যটিতে ফলা চিহ্ন ব্যবহার করা হয়েছে সেটি খুঁজে বের করবে শিক্ষার্থীরা। এরপরে রয়েছে অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে এবং শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থান যাচাই করবেন। এগুলো আমরা এর আগেও দেখেছি, 4র্থ শ্রেণীতে এবং 3য় শ্রেণীতেও দেখেছি, সে অনুসারে কাজটি করবে।
4 নম্বরে রয়েছে কোন বাক্যটিতে চলিত রূপ ব্যবহার করা হয়েছে সেটি বের করতে হবে। এখানে 4টি বাক্য রয়েছে, এর মধ্যে চলিত রূপের কোনটি সেটি শিক্ষার্থী বাছাই করবে। 5 নম্বরে সঠিক বাক্য কোনটি, এখানে শব্দ এলোমেলো রয়েছে, সঠিক বাক্য একটি রয়েছে, সেই সঠিক বাক্যটি শিক্ষার্থী খুঁজে বের করবে। 6 নম্বরে বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে, এখানে বিরাম চিহ্নের সঠিক ব্যবহার নেই, কোন বাক্যটিতে সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে সেই সঠিক বাক্যটি শিক্ষার্থী চিহ্নিত করবে। 7 নম্বরে দ্রুত এর বিপরীত শব্দ কোনটি, অর্থাৎ বিপরীত শব্দের জ্ঞান যাচাই করা হচ্ছে এখানে। এরপরে 8 নম্বরে এখানে একটি চিঠি রয়েছে, এই চিঠি পড়ে 8.1 থেকে 8.5 নং প্রশ্নের উত্তর লিখবে শিক্ষার্থী। যেমন প্রশ্নগুলো রয়েছে, গাছ কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখে? 8-এর 2-এ গাছ কি দিয়ে মাটি ক্ষয়রোধ করে? 8-এর 3-এ গাছ কিসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে? এই চিঠির মধ্যে সকল প্রশ্নের উত্তর রয়েছে, সেই উত্তরগুলো এখান থেকে খুঁজে নিয়ে শিক্ষার্থী নিজের মতো করে এই প্রশ্নের উত্তর লিখবে। এখানে মূলত এই 1 থেকে 8 পর্যন্ত শিক্ষার্থীকে যাচাই করা হয়েছে, এর মাধ্যমে 4র্থ শ্রেণী আমরা দেখে নিলাম। এবার 4র্থ শ্রেণীর আমরা যে রেকর্ড সংরক্ষণ শীট রয়েছে, সেই রেকর্ড সংরক্ষণ শীটে শিক্ষার্থীকে সঠিক কোড ব্যবহার করে এখানে আমরা লিখে রাখবো। যাই হোক, এভাবে শিক্ষার্থীদেরকে আমরা যাচাই করব এবং যাচাই করে তার যে সঠিক অবস্থান, সেই সঠিক অবস্থানটি আমরা এখানে যে 5ম শ্রেণী রয়েছে, 5ম বাংলা, হ্যাঁ, এখানে আমরা সেই শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করব, অর্থাৎ শিক্ষার্থীকে কোডিং করব। এখানে আমরা একটা বিষয় একটু লক্ষ্য রাখবো, প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে রেকর্ড সংরক্ষণের ছকটি রয়েছে, সেই একই ছক কিন্তু প্রত্যেকটি শ্রেণীতেই আমরা ব্যবহার করব। এর মধ্যে থেকে যেমন আমরা প্রথম শ্রেণীতে দেখেছিলাম লিখন দক্ষতা আসেনি, তো যদি না এসে থাকে সেক্ষেত্রে আমরা এই অংশটি পূরণ করব না, যেটুকু এসেছে আমাদের যে মূল্যায়ন টুলস, সেই টুলস অনুসারে আমরা লিখন এবং পঠন দক্ষতা যেখানে যেটি রয়েছে সেটি সঠিকভাবে আমরা কোডিং দিয়ে পূরণ করব। এক্ষেত্রে শুধুমাত্র বাংলা বিষয়েই রয়েছে যে কোডিং, অন্যান্য বিষয়গুলো কিন্তু আর কোডিং এর ব্যবহার নেই, সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে গণিত এবং ইংরেজি বিষয় কিভাবে আমাদেরকে যাচাই করতে হবে এবং ফলাফল সংরক্ষণ করতে হবে সেটি দেখাবো এই পরবর্তী ভিডিওগুলোতে। এই ভিডিও ডেসক্রিপশন লিংকে ইংরেজি এবং গণিতের যে আমাদের ভিডিওগুলো থাকবে তার ডেসক্রিপশন অবশ্যই দিয়ে দিব। প্রত্যেকটি ভিডিও শেষেই আমাদের এই ডেসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনাদের কাজে সহায়ক হবে বলে আশা করছি। ধন্যবাদ সকলকে।